যে স্ত্রীকে খুনের দায়ে জেল খাটলো 6 বছর পর সেই স্ত্রীকে দেখলো তার দ্বিতীয় স্বামীর সঙ্গে। এমনও হতে পারে? বারে দুনিয়া! না, এটা কোনো গল্প নয়, সিনেমাও নয়। ঘটনাটা ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাবো এক অদ্ভুত সত্য ঘটনা, যেখানে প্রেমে পড়ে ফেসে গেল এক নির্দোষ যুবক, আর তার সঙ্গে ফাঁসলো তার বন্ধুও। ছেলে দুটোর নাম সোনু সাইনি আর গোপাল সাইনি, আর বউটির নাম আরতি দেবী। প্রথম অধ্যায়, দৌসা আরতি দেবী মামলা। 6 বছর পর মৃত নারী জীবিত পাওয়া গেল। একটি চাঞ্চল্যকর ঘটনায় উত্তরপ্রদেশের বৃন্দাবনের এক মহিলা, যাকে 6 বছর আগে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তিনি জীবিত অবস্থায় রাজস্থানের দৌসা জেলায় তার দ্বিতীয় স্বামীর সাথে বসবাস করছেন বলে জানা যায়। এবার আসি দ্বিতীয় অধ্যায়। কিভাবে শুরু হয় এই ঘটনা? 2015 সালে উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা আরতি দেবী তার বাবা সুরজ প্রকাশ গুপ্তার সঙ্গে রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দিরে যান। সেখানে তার পরিচয় হয় দৌসার বাসিন্দা সোনু সাইনির সঙ্গে। দুর্ভাগ্যবশত সোনুর সঙ্গে ছিল তার বন্ধু গোপালও। আলাপ থেকে ঘনিষ্ঠতা বাড়ে এবং 2015 সালের সেপ্টেম্বর মাসেই আরতি তার বৃন্দাবনের বাড়ি থেকে পালিয়ে যান এবং 2015 সালের 8ই সেপ্টেম্বর সোনু আর আরতি কোর্ট ম্যারেজ করেন। তবে আরতির পরিবারকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। আরতির বাবা তখন 2015 সালের 25শে সেপ্টেম্বর বৃন্দাবনে একটি নিখোঁজ ডায়েরি করেন। মেয়ের মিসিং ডায়েরি করেন এবং সোনু আর গোপালকে এ ব্যাপারে দায়ী করেন। সোনুর সঙ্গে বিয়ের কিছুদিন পরই হঠাৎ করেই আরতির শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এর মধ্যেই মথুরার মাগোরা খালে এক অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ পাওয়া যায়। বডিটার কোনো ক্লেম না থাকায় পুলিশ পোস্টমর্টম করে দেহটির সৎকার করে। এরপর আরতির বাবা খোঁজ পেয়ে পুলিশে যান এবং সেই বডিটার ছবি দেখে দাবি করেন যে সেটি তার মেয়ের দেহ এবং পোশাক শনাক্ত করেন। কোনো ডিএনএ টেস্ট না করেই শুধু তার মুখের কথায় পুলিশ মেনে নেয় এবং এরপর সোনু সাইনি আর তার গোপাল সাইনির বিরুদ্ধে হত্যা মামলা আগের এফআইআরে যোগ করা হয়। 2016 সালের 13ই মার্চ সোনু আর গোপালকে গ্রেপ্তার করা হয়। এরপর শুরু হয় তৃতীয় অধ্যায়, জেল থেকে মুক্তি পাওয়ার লড়াই। সোনু প্রায় 18 মাস জেল কাটান এবং গোপাল 9 মাস। পরে দুজনেই এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। মজার কথা কি জানেন? সোনু আর গোপালকে ধরার জন্য কিছু পুলিশের কর্মী 15,000 টাকা অ্যাওয়ার্ড পান পুলিশের এসএসপির কাছ থেকে। চতুর্থ ইন্টারেস্টিং অধ্যায়। এরপর কি হলো? সোনু আর গোপাল জানতো যে তারা নির্দোষ এবং তাদের সন্দেহ ছিল যে আরতি নিশ্চয়ই বেঁচে আছে। কিছুদিন পর তারা এক পরিচিত মানুষের কাছ থেকে খবর পায় যে আরতি দেবীর মতো এক মহিলাকে দৌসা জেলার অন্য একটি স্থানে দেখা গেছে। দুজনে তখন ছদ্মবেশে ওই জায়গায় সবজিওয়ালা ও উটের ব্যবসায়ী হিসেবে ঘোরাঘুরি করতে থাকে। বেশ কিছুদিন পর তাদের এই আপ্রাণ চেষ্টা ফল দেয়। একদিন সবজি বিক্রি করতে করতে আরতি দেবীর দেখা পায়। এরপর আসি পঞ্চম অধ্যায়, কিভাবে ধরা পড়লো আরতি। আরতির দেখা পেয়ে সঙ্গে সঙ্গে তারা লোকাল পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশ পুরো ঘটনা শুনেও তাদের মানতে অস্বীকার করে। তাদের বলে যে প্রমাণ গিয়ে নিয়ে আসতে। এরপর তারা ভেবেচিন্তে এক বন্ধুকে পাঠায় বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছ ভারত মিশনের লোক বলে দাবি করে বসবাসকারী মানুষদের ডিটেলস নিয়ে আসতে। তাদের এই বুদ্ধিটা খুব কাজে দেয়। তারা আরতির বাড়িতে গিয়ে আরতির নতুন আধার কার্ডের ডিটেলস পায়। দেখা যায় আরতি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ঘর করে। এরপর সেটা পুলিশে দেখালে পুলিশ সেটা মেনে নেয় এবং আরতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর কয়েকটা অদ্ভুত তথ্য পাওয়া যায়। আরতি দেবী দুটো আধার কার্ড আছে এবং দুটোতেই ডেট অফ বার্থ আলাদা। সোনুর বাড়ি থেকে পালানোর কিছুদিন পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তার বাবা মার সঙ্গে যোগাযোগ আছে। অর্থাৎ আরতি ও তার বাবা দুজনেই জানতো যে তাদের মিথ্যা অপবাদের জন্য দুটো নির্দোষ ছেলে জেল খাটছে, কিন্তু তারা ব্যাপারটাকে চেপে যায়। তৃতীয়ত, প্রথম বিয়েতে ডিভোর্স না করেও দিব্যি দ্বিতীয় বিয়ে করেছে আরতি। যাই হোক, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করে। এরপরে আসি বিচার ব্যবস্থার ব্যর্থতা ও সামাজিক অন্যায়।
প্রথমেই প্রশ্ন ওঠে, কিভাবে ভুল দেহ আরতির বাবার কথায় শনাক্ত করা হলো, আর যথাযথ তদন্ত ছাড়াই কিভাবে দুজন নিরপরাধ ব্যক্তিকে জেলে পাঠানো হলো। আর আরতি যখন সত্যি বেঁচে আছে, তাহলে কেন তিনি এবং তার বাবা 6 বছর ধরে চুপ করেছিলেন? সামান্য মানবিকতা বোধ কি তাদের আসেনি? এই ঘটনায় সোনু এবং গোপালের জীবন ধ্বংসের মুখে পড়ে। সোনুর কথায় এই অপমানের জ্বালা সহ্য না করতে পেরে তার বাবার মৃত্যু হয় এবং তারা দুজনেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই ঘটনা ভারতের আইন ও তদন্ত ব্যবস্থার একটা বড় দুর্বলতা তুলে ধরেছে। এটা প্রমাণ করে যে একটা ভুল সিদ্ধান্ত কতটা বড় ক্ষতি করতে পারে। এ ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে এড়ানোর জন্য আরও কঠোর এবং বিজ্ঞানসম্মত তদন্ত ব্যবস্থা করা দরকার। শেষে বলি, এই ভিডিওটা কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয়, কারোকে ছোট করার জন্যও নয়। এটা শুধু মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সাবধান করার জন্য। এই ঘটনাটা শেখায় যে সত্যিকারের চেষ্টা যদি করা যায়, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।